আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষকবৃন্দ, আজকে আমরা জানবো একজন সরকারি কর্মচারী পিআরএল এর সময় যদি ৩০,০০০ টাকা মূল বেতন আহরণ করেন তাহলে তার প্রাপ্য সুবিধাগুলি নির্ণয় করুন। এখানে একজন সরকারি কর্মচারী তার চাকরি শেষে যে যে প্রধান তিনটা সুবিধার তিনি ভোগী হন সেটা হচ্ছে যে অধিকারী হন। একটা হচ্ছে গ্র্যাচুইটি বা আনুতোষিক, ২ নম্বর হচ্ছে পেনশন বা অবসর ভাতা, ৩ নম্বর হচ্ছে লাম গ্র্যান্ট বা থোক ভাতা। ধরুন একজন সরকারি কর্মচারী তার চাকরির শেষে অর্থাৎ তার বয়স যখন ৫৯ বছর হয়, যখন ৫৯ বছর হবে তখন তিনি পিআরএল এ যাবেন। অথবা কেউ যদি স্বেচ্ছায় চাকরি ছাড়তে চান তাহলে মিনিমাম তাকে ২০ বছর চাকরি করতে হবে। ২০ বছর চাকরির পর সে পূর্ণ সুবিধা পাবে। ২০ বছর চাকরির পর পূর্ণ সুবিধা পাবে। আগে এই নিয়মটা ছিল আমাদের, যদি পেনশন সুবিধা পেতে হয় আমাদের আগে নিয়ম ছিল মিনিমাম তাকে পেনশনযোগ্য চাকরিকাল হতে হবে মিনিমাম ১০ বছর। মিনিমাম ছিল ১০ বছর এবং সর্বোচ্চ ছিল কত? সর্বোচ্চ ছিল ২৫ বছর। ২০১৫ সালে যে পে স্কেল, ওই পে স্কেলে এটা কি করা হয় যথাক্রমে ৫ বছর এবং ২০ বছর। সর্বনিম্ন পেনশন যোগ্য চাকরিকাল হচ্ছে ৫ বছর এবং সর্বোচ্চ হচ্ছে ২০ বছর। এখন একজন সরকারি কর্মচারী যদি ২০ বছর চাকরি করেন তাহলে সে যে পূর্ণ সুবিধা পাবে, পূর্ণ সুবিধা ১০০%, ১০০% কে সাধারণত ৯০% বলা হয় এখানে। তো একজন সরকারি কর্মচারী যদি ২০ বছর চাকরি করেন মিনিমাম, তাহলে সে পূর্ণ পেনশন সুবিধা পাবে ৯০%। এখন ২০ বছর চাকরি করলে সে যে ৯০% পেনশন সুবিধা পাবে, কেউ যদি অনেকে ধরেন আসে অনেকে ৫ বছর চাকরি করছে মিনিমাম, ৫ বছর পরে তার মৃত্যু হলো, তাহলে সে এখানে কি স্বাভাবিকভাবে সে অবসর গ্রহণ করেন নাই, তার মৃত্যুজনিত কারণে মৃত্যুর পরে তার উত্তরাধিকারী, বৈধ উত্তরাধিকারী যারা থাকবেন তারা সেখানে পেনশন পাবেন। ওই পেনশনের হার সর্বনিম্ন ২১%। এভাবে ৫ বছর ৭ বছর চাকরি করলে ধরেন ২৫% বা ১০ বছর চাকরি করলে ২৭% এভাবে পাবে। কিন্তু যদি ৯০% পেতে হয় তাকে ২০ বছর মিনিমাম ২০ বছর চাকরি করতে হবে। এটা হচ্ছে তাহলে আমাদের পূর্ণ পেনশনযোগ্য চাকরিকাল হচ্ছে মিনিমাম ২০ বছর। এখন ধরেন আপনি ২০ বছর চাকরি করেছেন, তাহলে কি হবে ২০ বছর চাকরির পর আপনি যদি অবসরে যান তাহলে তখন যদি আপনার আহরিত মূল বেতন যদি ৩০,০০০ টাকা হয় তাহলে আপনার পেনশন কত হবে, পেনশন কত হবে এবং আপনার গ্র্যাচুইটি কত হবে এবং লাম গ্র্যান্ট। এখন আমরা যদি ২০ বছর ধরেছি, আমরা এই উক্ত সরকারি কর্মচারী ২০ বছর চাকরি করেছেন অথবা তার চাকরির বয়স, তার বয়স যখন ৫৯ বছর হয়েছেন তিনি একবারে স্বাভাবিকভাবে তিনি অবসরে গিয়েছেন। এখন আমরা তার গ্র্যাচুইটি, পেনশন, লাম গ্র্যান্ট নির্ণয় করব। এটা নির্ণয়ের নিয়ম হচ্ছে এই ৩০,০০০ গুণন ৯০% গুণন হাফ। এটাকে যদি আমরা বের করে ৩০,০০০ গুণন ০.৯ গুণন কত হবে ৫ সমান, এটা সমান কত হবে ১৩,৫০০। হ্যাঁ, এটাকে অঙ্ক করলে কত হবে ১৩,৫০০ টাকা হবে। এখন এই ১৩,৫০০ টাকা যেটা বের হয়েছে এটা হচ্ছে তার মূলত মাসিক পেনশনের হার। তার মূলত কি মাসিক পেনশনের হার কত? অর্থাৎ ওই সরকারি কর্মচারী তিনি যদি বেঁচে থাকেন তাহলে পরে তিনি মাসে ১৩,৫০০ টাকা পেনশন পাবেন, অথবা তার উত্তরাধিকারী যদি থাকেন তার মৃত্যুকালে তার উত্তরাধিকারী যিনি আছেন তিনি এই টাকা হারে পাবেন ১৩,৫০০ টাকা। হ্যাঁ, এখন আগে ২০১৫ সালের পে স্কেলের আগে এই পেনশন কিন্তু বিক্রি করা যেত, এখন কিন্তু পেনশন বিক্রি করা যায় না। পেনশন বিক্রি করলে ধরেন আপনি পেনশন বিক্রি করে ফেলেছেন, পেনশন বিক্রির পরে আপনি কি করবেন, আপনি যদি জীবিত থাকেন তাহলে আপনি ১৫ বছর এই টাকা হারে পাবেন, ১৫ বছর পাবেন, পরে আর পাবেন না। এখন ১৫ বছর যদি আপনি জীবিত থাকেন ১৫ বছর পরে, তাহলে
আপনার পেনশন কিভাবে হবে এটা কি জানেন? নাকি তার 15 বছর পর্যন্ত এটা পাবে না? 15 বছর পর্যন্ত পাবে না, বিক্রি করলে পাবে না। বিক্রি করলে পাবে না। 15 বছর পরে 15 বছর আবার পর্যন্ত সে বিক্রি করলে পেনশনটা পাবে না। 15 বছর পরে সে জীবিত থাকলে তার এটা আবার চালু হয়ে যাবে। এটা আবার চালু হয়ে যাবে। এটার অর্থ হচ্ছে যে মানে আপনি কেন তাকে মারতে চান? আল্লাহ তো মারতে চায় না। আল্লাহ তো কি মারতে চায় না। আপনি কেন তাকে মারতে চান? তাহলে আপনি যদি 20 বছর চাকরি করেন অথবা আপনার চাকরির বয়স 59 বছর হয় তাহলে আপনি পেনশনে গেলে মূল বেতন যদি 30,000 টাকা হয় তাহলে আপনার নিয়ম হচ্ছে এটা, এখানে আপনি 90% পেনশন পাবেন। যদি আপনি 20 বছরের নিচে চাকরি করেন তাহলে আপনি সেটা হয় 78% হতে পারে অথবা 73% হতে পারে অথবা মানে এটা একটা হার আছে। চাকরি বয়স হারে একটা হার আছে। ধরো চাকরি বয়স 5 বছর, 5 বছর হলে 21%, 7 বছর হলে 23%, এরকম নিয়ম আছে। ঠিক আছে? আপনি যদি 18 বছর হয়, 18 বছর হলে ধরেন এখানে 75% ধরেন, অর্থাৎ এই ফিগারটা তখন 75% হবে আর বাকিটা সবটা কি ঠিক আছে, আর বাকি সবটা ঠিক আছে। তাহলে এখন উনি এই সরকারি কর্মচারী, তাহলে তার মাসিক পেনশন কত? হ্যাঁ, মাসিক পেনশন হবে 13,500। এখন তার তাহলে গ্র্যাচুইটি কত পাবে? এই যে এই গ্র্যাচুইটি তিনি কত পাবেন? এই গ্র্যাচুইটি পাবেন, এখানে আমরা লক্ষ্য করি গ্র্যাচুইটির একটা হার আছে। এখানে যেরকম আপনার পেনশনযোগ্য চাকরিকাল যদি 5 বছর হয়, এখানে যেরকম আপনার পেনশনের একটা হার আছে 90%, 21% থেকে শুরু করে 90% পর্যন্ত। ওইখানে সরকার কি করছে, আমরা যখন কোন সরকারি কর্মচারী যখন চাকরি শেষ হয় তিনি যে আর্থিক সুবিধা পান সেটা একটা টাকার গুণিতক হারে পান, 1 টাকার গুণিতক হারে। এখন সেই গুণিতক মানে কোন সংখ্যা দিয়ে গুণ দিবে? সেই গুণিতকের হার হচ্ছে 260 টাকা হচ্ছে সর্বোচ্চ কত? 260 টাকা দিয়ে গুণ দিবে, এককে গুণ দিবে আর কি। এটা কি গুণক 260 হচ্ছে গুণক, একের গুণক। এখন একের গুণক সংখ্যা কত সেটা 260 থেকে শুরু। এখন 260 হচ্ছে কি সর্বোচ্চ, 260 হচ্ছে সর্বোচ্চ। এখন সর্বনিম্ন হচ্ছে 230, সর্বনিম্ন 230। এখন যিনি মিনিমাম 20 বছর চাকরি করবেন তার জন্য 230, আর যিনি 20 বছর চাকরি করবেন না, ধরেন মিনিমাম 5 বছর চাকরি করলে তখন তার এখানে কত হবে? 30,000 গুণন কত? 0.21 গুণন 0.5। এটা হচ্ছে কি তার পেনশনের ওই মাসিক পেনশন। হ্যাঁ, মাসিক পেনশনের হারের সূত্র হবে এটা। কত? এখানে 30,000 গুণন পয়েন্ট কত? 21 গুণন 0.5, পয়েন্ট কত? 5। এখন তিনি যদি 5 বছর চাকরি করেন 3,150, তাহলে ধরেন 3,150 টাকা এই টাকাটা হবে। এবং তখন তার এখানে এই যে গুণিতক হার যেটা গুণ্য সংখ্যাটা তখন হবে তার 260 টাকা। মানে আপনার চাকরি কাল যদি কম হয় তখন ওখানে গুণ্য সংখ্যাটা হচ্ছে বেশি হবে, আর আপনি যদি সর্বোচ্চ চাকরি কাল করেন তাহলে যেহেতু আপনার এখানে 90% পাচ্ছেন বা যেহেতু আপনি পার্সেন্টেজ বেশি পাচ্ছেন, আপনার চাকরি যত বাড়বে পার্সেন্টেজ এটা তত বাড়বে। এই জন্য আপনার এখানে গুণ্য সংখ্যা কমবে, মানে আপনার একদিক থেকে বাড়লে আরেকদিক থেকে কমবে। আর আপনি যদি মিনিমাম চাকরি কম করেন, ধরেন আপনি 10 বছর চাকরি করছেন অথবা 12 বছর চাকরি করছেন, করার পর আপনার মৃত্যু হলো, তখন আপনার উত্তরাধিকারী যে পেনশন পাবে সেটার ফিগার হবে উপরের দিকের থেকে। মানে আপনি কম চাকরি করলে এই গুণ্য সংখ্যাটা বেশি হবে, আর বেশি চাকরি করলে এই গুণ্য সংখ্যাটা কমবে। তাহলে এখানে আপনার যে গ্র্যাচুইটিটা পাবেন সেই গ্র্যাচুইটির হার কত হবে? গ্র্যাচুইটির পরিমাণ হবে আপনার এই ফিগারের সাথে কত হবে? 13,500 গুণন 230 টাকা, 230। এটা কি এককালীন গ্র্যাচুইটি, অর্থাৎ তিনার মাসিক পেনশনের হার যেটা সেটা হচ্ছে যে এটার সাথে গুণ হবে
এত গুণিতকার, এত গুণিতকার, অর্থাৎ তাহলে গুণ্য সংখ্যা কোনটা? আপনার 13,500 আর গুণক হচ্ছে 230 টাকা। তো এটা সমান কত হয়? 31,05,000 31 লক্ষ 5,000। 31 লক্ষ 5,000। তাহলে তিনি আনুতোষিক কত পাবেন? গ্র্যাচুইটি পাবেন হচ্ছে যেটা এখন করলাম, যেটা এখন 31 করলাম, তিনি আনুতোষিক পাবে 31 লক্ষ 5,000 5,000। আর পেনশন পাবে মাসে কত? 13,500। এখন তিনি লাভ গ্র্যান্ড বা থোক ভাতা কত পাবেন? লাভ গ্র্যান্ড বা থোক ভাতা কত পাবেন আমরা সেই অঙ্কটা করব এখন। জি লাভ গ্র্যান্ড হচ্ছে আমরা যখন চাকরি করি তখন আমরা দুইটা নিয়মে ছুটি পাই। একটা হচ্ছে গড় বেতনে ছুটি, গড় বেতনে ছুটি, আর একটা হচ্ছে অর্ধ গড় বেতনে ছুটি। অর্ধ গড় বেতনে ছুটি আমরা এখানে কি করি? ছুটি অর্জন করি। সরকারি চাকরি করলে আমরা বছরে যে সেবা দিই রাষ্ট্রকে নাগরিক হিসেবে, ওখান থেকে আমরা গড় বেতনের ছুটি অর্জন করি এবং অর্ধ গড় বেতনের ছুটি অর্জন করি। যারা ভ্যাকেশনাল ডিপার্টমেন্টে চাকরি করেন তারা শুধু অর্ধ গড় বেতনের ছুটি অর্জন করেন। এখন অর্ধ গড় বেতনের ছুটির অর্জনের হার হচ্ছে 12/1 আর গড় বেতনের ছুটির হার হচ্ছে 11/1। অর্থাৎ আপনি যত বছর চাকরি করবেন তত বছরে 12/1 হারে আপনি ছুটি অর্জন করবেন। এখন যদি আপনি 20 বছর চাকরি করেন, এখানে যে সমস্ত সরকারি ডিপার্টমেন্ট হচ্ছে ভ্যাকেশনাল অথবা অবকাশকালীন ডিপার্টমেন্ট, তারা হচ্ছে অর্ধ গড় বেতনে ছুটি পাবেন। আর যারা হচ্ছে নন ভ্যাকেশনাল তারা দোনোটা ছুটি পাবেন। ধরেন আমি যদি 20 বছর চাকরি করি তাহলে আমি 11/1 হারেও ছুটি পাবো, আবার অর্ধ গড় বেতনে 12/1 হারেও ছুটি পাবো। তাহলে যদি আমি 11/1 হারে যদি ছুটি পাই তাহলে আমার কত হবে 20 বছরে? ধরেন আমি বছরে অর্ধ গড় বেতনের ছুটি যদি 360 কে ভাগ দিই তাহলে কত হবে? 11 দিয়ে। এটা হচ্ছে কি গড় বেতনে, আর অর্ধ গড় বেতন হবে 365। অর্ধ গড় বেতনে একটু ভাগ দিই, এখানে কত হবে? 33.18 3 11 33 কত 2 33.18 এ ধরেন 19। আর এখানে কত হবে? 3 12 36 বি করলে 5 30.4 হ্যাঁ 30.4 30.42 স্যার 4 12 কত 48 তাহলে 2 12 কে 0 12 এখানে 8 হবে, তাহলে 30.41 তাহলে আমি এখানে গড় বেতনে ছুটি পাবো কয়দিন বছরে? গড় বেতনে ছুটি 33 দিন আর অর্ধ গড় বেতনে 30 দিন। এখন অর্ধ গড় বেতন হচ্ছে 30 দিন, তাহলে এটাকে যদি আমি পূর্ণ গড়ে নিয়ে যাই তাহলে সেটা কয়দিন হবে? 15 দিন। আর ওখানে কয়দিন আছে? 33 দিন গড় বেতন যোগ 15 দিন, আমি 48 দিন ছুটি পাবো বছরে চাকরি করলে। 1 বছর চাকরি করলে আমি ছুটি গড় বেতনে মোট 48 দিন পাবো। কিন্তু যারা হচ্ছে ভ্যাকেশনাল ডিপার্টমেন্ট তারা অর্ধ গড় বেতনে ছুটি পাবে 30 দিন। অর্ধ গড় বেতনে ছুটি পাবে 30 দিন। তাহলে আপনি যদি 20 বছর চাকরি করেন তাহলে কদিন হবে? 600 দিন। 20 গুণ 30 সমান 600। আপনি 600 দিন ছুটি পাবেন।
600 দিন ছুটি। আচ্ছা, এখন এই 600 দিন ছুটি হচ্ছে আপনার অর্ধ গড় বেতনে। এই 600 দিন কি অর্ধ গড় বেতনে। তাহলে আপনার ছুটি হচ্ছে কদিন? 300 দিন ছুটি হচ্ছে। যদি আপনি এটাকে গড় বেতনে নিতে চান তাহলে অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি, অর্জিত ছুটি কদিন? 600 দিন। তাহলে এটাকে যদি আপনি গড় বেতনে নেন, গড় বেতনে নিলে অর্জিত ছুটি হবে কত? 600 ভাগ 2 দিন সমান 300 দিন। এটা কি ধরেন আপনি ওই লোক যদি 20 বছর চাকরি করে, 20 বছর চাকরি করলে তিনি গড় বেতনে ছুটি পাবেন কদিন? 300 দিন। এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এই উনি যদি মহিলা হন তাহলে যদি উনি মাতৃত্ব ছুটি নেন 1 বছর কয়দিন? 180 দিন। 1 বছর হচ্ছে ধরেন তার 2টা সন্তান, 2 সন্তানে তাহলে যদি 6 মাস 6 মাস করে 180 দিন, 360 দিন ছুটি নিয়ে নেন, হ্যাঁ। তাহলে তার এখানে কোনো অর্জিত ছুটি থাকে না। এটা অর্জিত ছুটি থেকে বাদ যাবে না। এটা কিন্তু তার চাকরিকাল যে 20 বছর, 20 বছর থেকে বাদ যাবে। মাতৃত্ব ছুটি চাকরিকাল থেকে বাদ যায়, কিন্তু অর্জিত ছুটি থেকে বাদ যাবে না। এখানে বাদ যাবে চিকিৎসা ছুটি। ধরেন আপনি চিকিৎসা ছুটি নিয়েছেন 2 মাস অর্ধগড় বেতন, এটা 4 মাস বলতে হবে। তাহলে আপনার অর্ধগড় বেতন যদি 2 মাস নেন তাহলে আপনার গড় বেতন, আমরা এটা কিন্তু গড় বেতন হিসাব করছি, তাহলে আপনার গড় বেতন 30 দিন যাবে। যদি আপনি অর্ধগড় বেতন 4 মাস ছুটি নেন তাহলে আপনি গড় বেতনে 2 মাস বাদ যাবে, তাহলে 2 মাস হচ্ছে 60 দিন। তখন আপনাকে এই 60 দিন এখান থেকে বাদ দিতে হবে। বাদ দিয়ে ধরেন আপনি ছুটি নিয়েছেন 60 দিন নিয়েছেন, তাহলে আর কত থাকে? 240 দিন। এই 240 দিনের টাকা আপনার যে মূল বেতন ছিল সেই মূল বেতন হারে, মূল বেতনের প্রতি দৈনিক হারে এই 240 দিনের টাকা আপনি পাবেন। এটার নামে হচ্ছে থোক ভাতা। এটার নামে কি? থোক ভাতা। মানে আমরা চাকরি করলে যে ছুটি অর্জন করি আর্ন লিভ, আর্ন লিভের টাকাকে যখন নগদায়ন করে, ছুটি নগদায়ন প্রক্রিয়াকে থোক ভাতা বলে। ছুটি নগদায়ন করলে যেটা পাই, সর্বোচ্চ নগদায়নের পরিমাণ কত? 18 মাস। সর্বোচ্চ নগদায়ন হচ্ছে ছুটি নগদায়ন, ছুটি নগদায়ন সর্বোচ্চ নগদায়ন হচ্ছে 18 মাস সর্বোচ্চ। এটা কি? এটা কি সর্বোচ্চ নগদায়ন? মানে এটা নাকি এই চিহ্ন হবে? কোন চিহ্ন হবে এটা? 18 মাসের কম স্যার, এই চিহ্ন। হ্যাঁ, 18 মাসের কম। 18 মাসের কম বা সমান, 18 মাসের কম বা সমান। আপনার সর্বোচ্চ 18 মাস আপনি ছুটি পাবেন, ঠিক আছে, কিন্তু কম হবে। এখন আপনার তো 18 মাস হবে না, 18 মাস আমার হবে। আমি যদি কয় বছর চাকরি করি? 20 বছর চাকরি করলে ওই যে প্রত্যেক বছর কতদিন হয়? 48 দিন। স্যার সাইনটা মনে হয় উল্টো হবে স্যার। হ্যাঁ, এটা গেট লেস দেন, এদিকে হবে স্যার। এদিকে জি স্যার, লেস দেন। এটা এদিকে হলে কি হবে? ছুটি নগদায়ন, তাহলে লেস দেন 18 মাস ছুটি 18 নগদায়ন। 18 মাসের কম হবে। হ্যাঁ, 18 মাসের Less than। কম বা সমান। সমান। 18 মাসের Less than কম or বা equal। হ্যাঁ, 18 মাসের কম বা কি সমান। তাহলে আপনার সর্বোচ্চ ছুটি নগদায়ন হবে 18 মাস, কিন্তু আপনার এখানে 18 মাস তো হবে না। আপনার এখানে 20 বছর চাকরি করলে আপনার থাকে ছুটি 240। তাহলে আপনার এই যে 240 দিনের টাকা, আপনার যদি মূল বেতন 30,000 টাকা হয়, মাসে কত হয়? মূল বেতন আপনার 30,000। মূল বেতন কত? 30,000। তাহলে আপনার 240 সেই হারে 240 দিনের ভাতা কত? তাহলে আপনার 2 লাখ যদি মাসে 30,000, 2 লাখ তাহলে ডেইলি কত? 1,000। তাহলে 240
গুণন 8 মাস 1000 সমান কত? 2,40,000। এটা কি? এটা হচ্ছে লামগ্রেন বা থোক বাতা। লামগ্রেন বা থোক বাতা। তাহলে আপনার এখানে থোক বাতা কত? 2,40,000। এই হলো এই লোককে যখন 20 বছর চাকরি করবেন, 20 বছর চাকরির পরে যদি স্বেচ্ছায় তিনি অবসরে যান তাহলে তিনি এই সুবিধাটা পাবেন। তাহলে এখানে আমাদের গ্রাচুইটি হচ্ছে 3,31,05,000। জি স্যার 31,05,000। পেনশন হচ্ছে 13,500। আর লামগ্রেন বা থোক ভাতা হচ্ছে 2,40,000। সকলকে ধন্যবাদ। স্যার একটা কোয়েরি ছিল, পেনশন কতদিন পর্যন্ত পাই স্যার সাধারণত? জীবিত যত